আচ্ছা, আজকে আমরা মেনলি লাইসোজোম এই কোষীয় অঙ্গাণুটা নেব। এটা বেশ বড়, অনেক রকমের প্রশ্ন এখান থেকে হতে পারে। শুধু মাইনিউটলি খুব ভিডিওটা দেখবে। আমার মেটেরিয়ালটা পুরোটাই খুব কম্প্যাক্ট করে আমি লিখে দিয়েছি, তোমাদের সম্ভাব্য প্রশ্নগুলো ওখান থেকে হয়ে যাবে। কিছু কিছু জায়গায় একটু বইয়ের হেল্প নিতে হবে, বাট আগে এই জিনিসটা না বুঝলে পড়তে পারবে না। তো ফার্স্ট অফ অল দেখো লাইসোজোম কিভাবে অরিজিন হলো, কিভাবে লাইসোজোমের উৎপত্তি হলো। এটা অলরেডি আমরা জানি যে গলগি বডি থেকে GERL তন্ত্রে আমি তোমাদের পড়িয়েছিলাম। গলগি বডি থেকে প্রথম যে পর্দাবৃত থলির মতো গঠন উঠে আসে সেটাকেই বলে হচ্ছে লাইসোজোম। ইনফ্যাক্ট আমি এটাও বলেছিলাম সেটাকে বলে প্রাথমিক লাইসোজোম। কেন প্রাথমিক লাইসোজোম, কোনটা গৌণ লাইসোজোম হবে সেটা আমি পরে আসছি। মোটমাট গলগি বডি থেকেই কিন্তু লাইসোজোমের উৎপত্তি হয়। তোমাদের একদম প্রথম দিকে আমি যখন কোর্স পড়ানো শুরু করেছিলাম তখন আমি একটা চার্টের কথা বারবার বলেছিলাম যে এই চার্টের মধ্যে কোন কোন কোষীয় অঙ্গাণুগুলো দ্বিপর্দাযুক্ত, কোন কোন কোষীয় অঙ্গাণুগুলো এক পর্দাযুক্ত, কোনগুলো পর্দাবিহীন, সেগুলো সব ওখানে দেয়া ছিল। আমি বলেছিলাম এটা বারবার মনে রাখতে হবে, একদম ছবির মতো ভাসাতে হবে চোখের সামনে, তা না হলে কিন্তু বহু শর্ট প্রশ্ন এড়িয়ে যাবে। তো লাইসোজোম যদি তোমরা দেখো, এটা একটা ইউনিট মেমব্রেন অর্থাৎ একক পর্দাবৃত থলি, এবং এর মধ্যে যে উৎসেচকগুলো রয়েছে এই উৎসেচকগুলোকে বলা হয়ে থাকে আর্দ্র বিশ্লেষণকারী এনজাইম বা আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক। আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক এটাও আমরা আগে এনজাইমে পড়েছি, হাইড্রোলেজ, যারা জলের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করতে পারে। যেমন এখানে যে গ্রুপ অফ এনজাইম যারা বিভিন্ন নিউক্লিক অ্যাসিড আইদার ডিএনএ অথবা আরএনএকে ডাইজেস্ট করে তাদেরকে বলছে নিউক্লিয়েজ, এরকম কিছু এনজাইম থাকে প্রোটিয়েজ যারা প্রোটিন মলিকুলগুলোকে আর্দ্র বিশ্লেষণ করে, আছে লাইপেজ যারা ফ্যাটের মলিকুলগুলোকে আর্দ্র বিশ্লেষণ করে। তোমাদের বইয়ে লাইসোজোমের মধ্যে উপস্থিত কয়েক প্রকার আর্দ্র বিশ্লেষণকারী এনজাইমের নাম দেওয়া আছে, ওখান থেকে একটু পড়ে নেবে। এরপরে যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে এই যে লাইসোজোমের বাইরে যে একক পর্দা সিঙ্গেল মেমব্রেন, এই কতগুলো পদার্থ আছে যারা এই পর্দাটাকে স্টেবিলাইজ করে মানে পর্দার স্থায়িত্ব বাড়িয়ে দেয়, তাদেরকে আমরা বলে থাকি স্টেবিলাইজার। যেমন কর্টিসোল, কোলেস্টেরল, এই সমস্ত পদার্থগুলো দেখা গেছে লাইসোজোমের পর্দার স্থিতিশীলতাকে বাড়ায়। ঠিক বিপরীতভাবে কতগুলো পদার্থ আছে যারা লাইসোজোমের পর্দার স্থিতিশীলতাকে কমিয়ে দেয়, দে আর কল্ড লেবিলাইজার। যেমন ভিটামিন A, B, K, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, এই সমস্ত হরমোনগুলো অ্যাকচুয়ালি লেবিলাইজার হিসেবে কাজ করে। এখন দেখো একটা কথা বুঝতে হবে যে লাইসোজোমের এই পর্দার যদি লেবিলাইজিং হয়ে যায়, অর্থাৎ যদি স্থিতিশীলতা নষ্ট হয়, তখন কিন্তু পর্দাটা ফেটে যাবে। আর যদি পর্দাটা ফেটে যায় তখন এই লাইসোজোমের ভেতরে যে আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক আছে তারা কিন্তু ছড়িয়ে পড়বে, এবং ছড়িয়ে পড়ার পর কি হতে পারে না, যে কোষের মধ্যে আছে সেই কোষটাকেই তারা কিন্তু ধ্বংস করে দিতে পারে। এবং দ্যাটস ওয়াই লাইসোজোমকে বলা হয়ে থাকে আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ। এটা আমরা আবার একটু পরে একটু ডিফারেন্ট ওয়েতে নেব, বাট এটা এর সঙ্গে প্রাসঙ্গিক বলে রাখলাম। এইবার যে পোর্শনটা পড়াবো এই জায়গাটা খুব ভালো করে দেখবে। যেহেতু লাইসোজোমের মেন কাজই হচ্ছে পরিপাক, দ্যাট ইজ ডাইজেশন, তো এই পরিপাক লাইসোজোম দুভাবে করতে পারে। একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার বা অন্তঃকোষীয়, আর একটা হচ্ছে এক্সট্রা সেলুলার। এখন এই ইন্ট্রাসেলুলার আর এক্সট্রা সেলুলারের মধ্যে ডিফারেন্স কী? ইন্ট্রাসেলুলার হচ্ছে এটা যদি একটা কোষ হয় আর কোষের মধ্যে এটা ধরো লাইসোজোম, তো যখন ডাইজেশন বা পরিপাকটা ঘটবে তখন লাইসোজোমের এনজাইমটা কিন্তু কোষের মধ্যেই থাকবে, ও কোষের বাইরে কিন্তু বেরোবে না এনজাইমটা। অর্থাৎ যে পদার্থটা ও ডাইজেশন করবে সেই পদার্থটা কোষের মধ্যেও থাকতে পারে, আবার সেই পদার্থটা কোষের বাইরেও থাকতে পারে। আই রিপিট, ইন্ট্রাসেলুলার যদি আমি বলি অর্থাৎ অন্তঃকোষীয় পরিপাক যদি আমি বুঝতে চাই, তাহলে ইন্ট্রাসেলুলার পরিপাক মানে হচ্ছে কোষের মধ্যেই পরিপাকটা ঘটবে, পরিপাক ক্রিয়াটা কোষের বাইরে ঘটবে না। এখন পরিপাক ক্রিয়াটা কোষের বাইরে যদি ঘটে, কোষের মধ্যে যদি ঘটে, তাহলে দুটোভাবে হতে পারে। এক, যে পদার্থটার পরিপাক হচ্ছে সেই পদার্থটা কোষের মধ্যেই আছে, যেমন আমি এই রাইট চিহ্ন, সাপোজ আমি বলছি এটা এ পদার্থটা কোষের মধ্যেই আছে, এটা লাইসোজোম পরিপাক করলো, ইটস অ্যান ওয়ান টাইপ অফ ইন্ট্রাসেলুলার ডাইজেশন। এই পদ্ধতিটাকে আমরা বলে থাকি অটোফেজি, অর্থাৎ যেখানে কোষের মধ্যে উপস্থিত কোনো পদার্থ, সেটা কোন ধরনের পদার্থ সেটা আমি পরে আসছি, কিন্তু কোষের মধ্যে উপস্থিত কোনো পদার্থকেই লাইসোজোম ডাইজেশন করলো, দিস ইজ অটোফেজি। আর একটা দেখো, এই ছবিতেই দেখাচ্ছি বি একটা পদার্থ,
যেটা কোষের বাইরে আছে, এটা কিন্তু কোষের ভেতরে নেই। এখন এই পদার্থটাকে কোষ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কোষের মধ্যে ঢুকিয়ে নিল। আগে ছিল না, সে এখন ঢুকলো, তারপরে লাইসোজোম তার পরিপাক করলো। এখানে একটা কথা বলে রাখি, পদার্থটা যদি কঠিন পদার্থ হয়, বি যদি একটা কঠিন পদার্থ হয় তখন সেটা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ঢুকবে, আর বি যদি একটা তরল পদার্থ হয় তখন কিন্তু সেটা পিনোসাইটোসিস পদ্ধতিতে ঘটবে। এইখানেই কিন্তু আগের চ্যাপ্টারগুলোর বারবার অ্যাপ্লিকেশানগুলো লাগবে। আগের চ্যাপ্টারগুলো যদি খুব ঠিকঠাক করে পড়া না থাকে এইবার কিন্তু অসুবিধা হতে শুরু করবে। আমি আগেই তোমাদের ফ্যাগোসাইটোসিস অ্যান্ড পিনোসাইটোসিস পড়িয়েছি। দেয়ারফর পিনোসাইটোসিস পদ্ধতি যখন হয়, তখন যদি পদার্থটা কঠিন হয় তখন ফ্যাগোসাইটোসিস, অথবা যদি পদার্থটা তরল হয় তখন পিনোসাইটোসিস পদ্ধতিতে বাইরের ওই বি বস্তুটাকে কোষের মধ্যে ঢুকিয়ে নিল। এরপরে লাইসোজোম তার পরিপাকটা করলো। এটাও কিন্তু ইন্ট্রাসেলুলার পরিপাকই, কারণ পরিপাক ক্রিয়াটা কোষের মধ্যেই হচ্ছে, বাট কোষকে একটা বাইরের মেটেরিয়াল, একটা ফরেন মেটেরিয়ালকে আগে কোষের মধ্যে ঢুকিয়ে নিতে হচ্ছে। এই ধরনের ইন্ট্রাসেলুলার ডাইজেশনকে বলে হেটারোফাজি। দেয়ারফর ইন্ট্রাসেলুলার ডাইজেশন মে বি অফ টু টাইপ, ওয়ান ইজ অটোফাজি আর একটা হচ্ছে হেটারোফাজি। আমি পরে দেখাবো যে কোন কোন পদার্থগুলোর অটোফাজি এবং কোন কোন পদার্থগুলোর হেটারোফাজি হয় এবং কি অবস্থায় হয়। বাট দ্য প্রাইম ডিফারেন্স সেটা এখান থেকেই বুঝে নাও যে অটোফাজি ওই যে পদার্থটার ডাইজেশন হচ্ছে সেটা কোষের মধ্যেই ছিল। হেটারোফাজি মানে হচ্ছে তাকে বাইরে থেকে কোষের মধ্যে ঢোকানো হয়েছে। সেটা যদি কঠিন পদার্থ হয় তাহলে সেটা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ঢুকেছে, যদি তরল পদার্থ হয় সেটা তাহলে পিনোসাইটোসিস পদ্ধতিতে ঢুকেছে। কাজে হেটারো মানে হচ্ছে কামিং ফ্রম আউটসাইড অফ দ্য সেল, অ্যান্ড অটো মিনস হুইচ ইজ প্রেজেন্ট উইদিন দ্য সেল, কোষের মধ্যেই উপস্থিত আছে, এটা কোষের বাইরে থেকে ঢোকানো হয়েছে। সো দ্যাটস ওয়াই ইট ইজ হেটারোফাজি। তো এই অটোফাজি আর হেটারোফাজি যেটা ইন্ট্রাসেলুলার ডাইজেশন, দুটোই কিন্তু ইন্ট্রাসেলুলার ডাইজেশনের মধ্যে। অ্যান্ড ফাইনালি দেয়ার ইজ আনাদার টাইপ, সেটা হচ্ছে এক্সট্রা সেলুলার ডাইজেশন। এইটা কী জিনিস না, এক্সট্রা সেলুলার ডাইজেশন মানে হচ্ছে যে ডাইজেশন ক্রিয়াটা কোষের বাইরে হয়। এইটা কিভাবে সম্ভব যে কোষের বাইরে গিয়ে ডাইজেশন হবে? এটা সম্ভব এইভাবে, ধরা যাক এখানে আমার একটা কোষ, এইটা কোষের মধ্যে লাইসোজোম। তো এই লাইসোজোমের মধ্যে যে এনজাইমটা রয়েছে, এই এনজাইমটাকে যদি ও কোষের বাইরে বার করে দেয়, ছুঁড়ে দেয়, প্রশ্ন হলো কীভাবে ছুঁড়ে দেবে। এই পদ্ধতিটার নাম হচ্ছে আবার এক্সোসাইটোসিস। এটাও দেখো তোমরা সেল মেমব্রেনে পড়েছিলে। আগের পদ্ধতিটা ছিল এন্ডোসাইটোসিস, এই পদ্ধতিটা হচ্ছে এক্সোসাইটোসিস। অর্থাৎ লাইসোজোমের মধ্যে যে উৎসেচক আছে সেটা যদি এক্সোসাইটোসিস পদ্ধতিতে সে কোষের বাইরে বার করে দেয় এবং কোষের বাইরে যদি পরিপাক ক্রিয়াটা সম্পন্ন হয় তখন তাকে আমরা বলবো এক্সট্রা সেলুলার ডাইজেশন। কোথায় কোথায় এক্সট্রা সেলুলার ডাইজেশন খুব প্রাসঙ্গিক না, শুক্রাণুর অ্যাক্রোজোম কাফ ফেটে গিয়ে ডিম্বাণুর প্রাচীর বিদারণ। এইটা কিন্তু আমি আগের দিনকে যখন গলগি বডি তোমাদের পড়িয়েছিলাম তখন বলেছিলাম। এটা হচ্ছে যদি একটা স্পার্ম আমি ধরি, তার মাথায় এরকম একটা টুপির মতো অংশ থাকে যেটাকে বলে অ্যাক্রোজোম কাপ। অ্যাক্রোজোম কাপের মধ্যে যে এনজাইম থাকে, আর এখানে যখন স্পার্ম একটা ওভামকে ফার্টিলাইজ করে তখন ওভামের বাইরে বা ডিম্বাণুর বাইরে একটা খুব শক্ত স্তর থাকে যেটাকে বলে করোনার রেডিয়াটা, সিআর। তো করোনার রেডিয়াটাটাকে না ফাটালে স্পার্ম কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে না। তাই অ্যাক্রোজোম কাফটা এখানে ফাটে এবং ভেতরের যে উৎসেচকগুলো সেই উৎসেচকগুলো এসে এই করোনা রেডিওটা স্তরটাকে বিনষ্ট করে দেয়, তখন স্পার্ম ভেতরে ঢোকে। এখানে আমি আগেও বলেছিলাম যে অ্যাক্রোজোম কাপ যদি আমরা দেখি, ইট ইজ ফর্মড বাই গলগি বডি। অ্যাক্রোজোম কাপ কে তৈরি করে? ফর্মড বাই গলগি বডি বাট ফর্মড অফ লাইসোজোম। ভেতরে যে আদ্র বিশ্লেষণকারী উৎসেচকগুলো কাপের মধ্যে থাকে সেগুলো কিন্তু লাইসোজোম দ্বারা নির্মিত হয়, আর অ্যাক্রোজোম কাপটা তৈরি করে কিন্তু গলগি বডি। এখন দেখো এই যে অ্যাক্রোজোম কাপ ফাটলো, লাইসোজোমটা কোষের বাইরে নিক্ষিপ্ত হলো, উৎসেচকগুলো বেরিয়ে এলো, করোনা রেডিওটা স্তরকে ফাটালো। এটা হচ্ছে এক ধরনের এক্সট্রা সেলুলার ডাইজেশন, কেননা কোষের মধ্যেই ডাইজেশনটা হচ্ছে না। খুব প্রমিনেন্ট আরেকটা এক্সট্রা সেলুলার ডাইজেশনের উদাহরণ হচ্ছে অস্থির বৃদ্ধি। এটা কীরকম? এই ছবিটা একটু দেখো, আমি নীল কালি দিয়ে যে অস্থিটা এঁকেছি এটা একটা অস্থি। প্রত্যেকটা অস্থির দুদিকে দেখো একটা লাল কালি দিয়ে আঁকা ক্যাপ আছে, এইটা হচ্ছে তরুণাস্থিময় অংশ। তো বেসিক্যালি কি হয়, একটা অস্থি যখন বৃদ্ধি পায় তখন প্রথমে এই তরুণাস্থির মতো অংশটাকে নষ্ট হয়ে যায়। কিভাবে না, ওই লাইসোজোমের নিঃসৃত উৎসেচকগুলো এই তরুণাস্থির অংশগুলোকে নষ্ট করে দেয়। তাহলে নষ্ট করে দেওয়ার পর কি হয় না, এখানে অস্থি গঠনকারী পদার্থ বা বনি সাবস্টেন্স সঞ্চিত হয়।
অস্থি গঠনকারী পদার্থগুলো সঞ্চিত হলো। তার ফলে কি হলো না, আগে যে অস্থিটা এই পর্যন্ত ছিল এখন সে তার থেকে আরেকটু দৈর্ঘ্যে বেড়ে গেল, এই পর্যন্ত, দুদিকেই দৈর্ঘ্যে বাড়লো, ফলে এই পর্যন্ত হয়ে গেল। এইভাবেই কিন্তু একটা অস্থি আস্তে আস্তে দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। কেননা অস্থির সবসময় দুটো প্রান্তে একটা তরুণাস্থির নির্মিত অংশ থাকে, ওই অংশটা লাইসোজোম নষ্ট করে দেয় এক্সট্রা সেলুলার ডাইজেশন করে, ওখানে বনি সাবস্টেন্স বা অস্থি গঠনকারী পদার্থ সঞ্চিত হয়, হওয়ার ফলে অস্থি দৈর্ঘ্যে বাড়ে। এইভাবে একটা অস্থি আস্তে আস্তে লম্বায় বড় হয়। ওকে, এবার আরেকটু ইলাবোরেট করব, একটু ব্যাখ্যা দেব যে একটু দেখো ইন্ট্রাসেলুলার ডাইজেশন, তার মধ্যে দুটো অলরেডি আমরা পড়ছিলাম, একটা অটোফ্যাজি, একটা এটারোফাজি। অটোফেজি মানে আমি আবার তোমাদের অলরেডি বলেই দিয়েছিলাম যে কোষীয় বস্তুটির পরিপাক হচ্ছে, যে বস্তুটা ধরো সাপোজ এটা লাইসোজোম, এটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুটা কিন্তু এই যে লাইসোজোমটা যে কোষের মধ্যে, বস্তুটাও ওই কোষের মধ্যেই আছে, তাই দিস ইজ কল্ড অটোফ্যাজি। এখন এই যে বস্তু যেটার পরিপাক এই লাইসোজোমটা করবে, এই বস্তুটা কি হতে পারে না, বস্তুটা কোনো সঞ্চিত খাদ্যদ্রব্য হতে পারে, অথবা কোনো ক্ষয়প্রাপ্ত বা মৃত কোষীয় অঙ্গাণু হতে পারে। এখন এই ক্ষয়প্রাপ্ত বা মৃত কোষীয় অঙ্গাণু, এটা একটু ভালো করে বোঝো। দেখা গেছে একটা কোষের আয়ু যতদিন হয়, কোষীয় অঙ্গাণুগুলোর আয়ু কিন্তু ততদিন হতে পারে না। কোষীয় অঙ্গাণুগুলোর আয়ু কিন্তু কোষের আয়ুর থেকে কম হয়। তো দীর্ঘদিন ধরে ব্যবহার হতে হতে ওই অঙ্গাণুগুলো ক্ষয়প্রাপ্ত হতে পারে, অথবা তারা মারাও যেতে পারে। তো এই ধরনের ক্ষয়প্রাপ্ত বা মৃত কোষীয় অঙ্গাণুগুলো কিন্তু কোষ বয়ে নিয়ে বেড়ায় না, ওটা কোষের মধ্যে থেকে যাবে যতক্ষণ না গোটা কোষটাই না মারা যাচ্ছে, তা কিন্তু নয়। কেন না, ওই ক্ষয়প্রাপ্ত বা মৃত কোষীয় অঙ্গাণুগুলোকে কোষ পরিপাক করে ফেলে, এবং পরিপাক করে ফেলার পর ওর মধ্যে যে সমস্ত পদার্থগুলো রয়েছে সেই পদার্থগুলো ও পুনরায় কাজে লাগায় নতুন কোষীয় অঙ্গাণু তৈরির জন্য। বোঝা গেল আমি কি বলছি? আমি আবার রিপিট করছি, ভালো করে বোঝার চেষ্টা করো। আমি বলছি একটা কোষের যতটা আয়ু, কোষীয় অঙ্গাণুর আয়ু কিন্তু ততক্ষণের নয়, তার থেকে কম। এখন কোষীয় অঙ্গাণুগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার হতে হতে তাদের একটা টিআরএন গিয়ার চলে। টিআরএন গিয়ার মানে কিছু ক্ষয়ক্ষতি হয়, ফলে ওই কোষীয় অঙ্গাণুগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে একটা সময় মারা যেতে পারে। ওই মারা যাওয়া কোষীয় অঙ্গাণু, এই যেখানে আমি দেখাচ্ছি বারবার, এই একে কিন্তু কোষ দীর্ঘদিন ওই অবস্থায় রাখবে না, একে ডাইজেস্ট করবে, পরিপাক করে ফেলবে। কার দ্বারা? লাইসোজোমের দ্বারা। এবং লাইসোজোমের দিয়ে পরিপাক করে ফেলে কি করবে না, ওই ক্ষয়প্রাপ্ত কোষীয় অঙ্গাণুটা যে পদার্থগুলো দিয়ে তৈরি, সেই পদার্থগুলো ও পুনরায় কাজে লাগাবে নতুন কোষীয় অঙ্গাণু তৈরির জন্য। যেহেতু ক্ষয়প্রাপ্ত বা মৃত কোষীয় অঙ্গাণুগুলো লাইসোজোম দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়, তাই লাইসোজোমকে বলে ডিসপোজাল ব্যাগ। ডিসপোজ করা মানে হচ্ছে যা প্রয়োজনে লাগে না তা যখন আমরা ফেলে দিই তাকে বলে ডিসপোজ করা। তো এটা আর প্রয়োজনে লাগছে না, তাই ওই কোষীয় অঙ্গাণুগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে লাইসোজোমের দ্বারা, তাই একে বলে ডিসপোজাল ব্যাগ। নট অনলি দ্যাট, ওই ডিসপোজ করে দেওয়ার পরে এর পরিপাক হবে, এবং যে পদার্থগুলো দিয়ে গঠিত হয়েছিল সেই পদার্থগুলো দিয়ে পুনরায় নতুন করে কোনো কোষীয় অঙ্গাণু তৈরি হবে। দ্যাটস ওয়াই লাইসোজোমকে বলে রিসাইক্লিং সেন্টার। রিসাইক্লিং করছে, রিসাইক্লিং মানে পুনর্গঠন করছে। কি গঠন করছে? নতুন করে আবার একটা কোষীয় অঙ্গাণুও তৈরি করছে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড রিসাইক্লিং সেন্টার। এবং এই পুরো ঘটনাটা, অর্থাৎ এই যে ক্ষয়প্রাপ্ত কোষীয় অঙ্গাণুর ধ্বংস, সেই উপাদানগুলো দিয়ে নতুন কোষীয় অঙ্গাণু তৈরি, এই পুরো ঘটনাটাকে বলে ইন্ট্রাসেলুলার স্ক্যাভেঞ্জিং। স্ক্যাভেঞ্জিং মানে হচ্ছে পুরনো গলা পচিত বস্তুকে নষ্ট করে ফেলা। এই যে কাক, শকুন, এরা পুরনো পচা গলা মাংস খেয়ে আমাদের সমাজের উপকার করে, তাই কাক, শকুন এদেরকে বলা হয়ে থাকে স্ক্যাভেঞ্জার্স। তো এই পুরো ঘটনাটাকে বলে ইন্ট্রাসেলুলার স্ক্যাভেঞ্জিং। এগুলো প্রত্যেকটা আমার ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে, আমি শুধু এখানে বুঝিয়ে দিচ্ছি, একটু ডিটেলসে পড়বে। এবার এখানে একটু এই ছবিটার দিকে খুব ভালো করে তাকাও। এই যে সঞ্চিত বস্তু, এটা হচ্ছে লাইসোজোম। তো এর পরিপাকটা লাইসোজোম কি করে করবে না, লাইসোজোম একটা তার, এটা ছিল লাইসোজোম সাপোজ ধরো, তো লাইসোজোম কি করবে না, এখান থেকে খানিকটা অংশ সে একটা প্রবর্ধক বার করবে, করে এই পুরো এটাকে ওই প্রবর্ধকের মধ্যে ঢুকিয়ে নেবে, দিয়ে লাইসোজোম নিজের মধ্যে পর্দাবৃত থলির মধ্যে একে ঢুকিয়ে নিল। এই যে লাইসোজোম দ্বারা আবৃত কোষীয় বস্তুটা, এই
গঠনটাকে বলা হয়ে থাকে অটোফ্যাগোজোম। সো অটোফ্যাগোজোম কেন না, এই বস্তুটা আগে থেকেই কোষের মধ্যেই ছিল এবং এই বস্তুটাকে লাইসোজোম কি করলো, একটা ফ্যাগোসাইটোসিসের পদ্ধতির মতো একটা পদ্ধতির সাহায্যে ক্ষণপদ বার করলো, করে ওই বস্তুটাকে কোষের মধ্যে ঢুকিয়ে নিল বা লাইসোজোমের মধ্যে ঢুকিয়ে নিল। তা এখন এই বস্তু সমন্বিত লাইসোজোমটাকে আমরা বলছি অটোফ্যাগোজোম। বোঝা গেল? এখানে একটা জিনিস দেখো খুব ভালো করে, সেটা হচ্ছে লাইসোজোমের যে পর্দা সেটা কিন্তু কোনোভাবেই ডিসরাপ্টেড হয়নি, ফেটে যায়নি। লাইসোজোমের পর্দা ফেটে যাওয়ার অর্থ কিন্তু খুব মারাত্মক। তাহলে কিন্তু উৎসেচকগুলো কোষের মধ্যে ছড়িয়ে পড়বে, কোষের বাইরে। তখন কিন্তু শুধু পাচিত হবে না, গোটা কোষের যাবতীয় কোষীয় অঙ্গাণুগুলো পাচিত হয়ে যাবে। সেটা কিন্তু এখানে লাইসোজোম একবারও হতে দিচ্ছে না। কাজেই লাইসোজোম সমন্বিত যে পর্দাবৃত থলি, সেই থলিটাকে আমরা বলছি অটোফ্যাগোজোম। এক্ষেত্রে কী হতে পারে? এক্ষেত্রে আমি তোমাদের আগেই বলেছি যে বি যদি একটা কঠিন পদার্থ হয় তখন বি পদার্থটা কিন্তু দেখো কোষের বাইরে আছে, তাহলে এটাকে প্রথমে কোষের মধ্যে ঢোকাতে হবে। তা কীভাবে ঢোকানো হবে না, এন্ডোসাইটোসিস পদ্ধতিতে কোষের মধ্যে ঢোকানো। যদি এটা কঠিন পদার্থ হয় তাহলে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ঢোকাবে, আর যদি এটা তরল পদার্থ হয় তখন সেটাকে পিনোসাইটোসিস পদ্ধতিতে ঢোকাবে। ঢোকানোর পরে ঠিক সিমিলার ওয়েতে এই যে পদার্থটা যখন ভেতরে ঢুকে গেল তখন এই পদার্থটার সঙ্গে আবার এই লাইসোজোম একটা ক্ষণপদ বার করে এটাকে ভেতরে আবৃত করে নিল, অর্থাৎ পর্দাবৃত একটা থলি তৈরি করলো। এই পর্দাবৃত থলিটাকে কিন্তু আমরা আর অটোফ্যাগোজোম বলবো না, এটাকে বলবো হেটারোফ্যাগোজোম। যেহেতু এই বস্তুটা আগে থেকে কোষের মধ্যে ছিল না, এটা কোষের বাইরে ছিল, তাই এই পদ্ধতিটাকেও বলছি হেটারোফাজি। আর ওই বস্তু সমন্বিত যে পর্দাবৃত গহ্বরটা তৈরি হলো তাকে বলছে হেটারোফ্যাগোজোম। তোমাদের প্রশ্ন আসে অটোফ্যাগোজোম আর হেটারোফ্যাগোজোমের মধ্যে পার্থক্য কী? তখন এটা বলতে হবে। অটোফাজি কখন দেখা যায় না, যখন কোনো ব্যক্তি উপবাসকালীন অবস্থায় আছেন বা রোগগ্রস্ত অবস্থায় আছেন। হেটারোফ্যাগোজোম কখন দেখা যায় না, কোষের মধ্যে বা ব্যক্তির শরীরে যখন পর্যাপ্ত খাদ্যের যোগান থাকে তখন সেই ব্যক্তির মধ্যে হেটারোফ্যাগোজোম দেখা যায়। না দেয়ার ইজ অ্যানাদার থিং, সেটা হচ্ছে হোয়াট ইফ যদি এই যে লাইসোজোমের পর্দাটা যদি ফেটে যায় কোষের মধ্যে, যেটা হতেই পারে, আমি একটু আগে বললাম লেবিলাইজার। তো লাইসোজোমের পর্দা যদি ফেটে যায় তখন কি হবে? ফেটে গেলে লাইসোজোমের মধ্যে যে উৎসেচক সেটা কোষের মধ্যে ছড়িয়ে পড়বে এবং কোষের মধ্যে যত কোষীয় অঙ্গাণু আছে তাদের প্রত্যেককে কিন্তু ও ধ্বংস করে দেবে। সামগ্রিকভাবে গোটা কোষটাই নষ্ট হয়ে যাবে। এইটাকে বলে অটোলাইসিস। অটোলাইসিস হয় বলেই লাইসোজোমকে বলে সুইসাইড ব্যাগ, আত্মঘাতী থলি। লাইসোজোম যে কোষে রয়েছে সেই সমগ্র কোষটাকেও পাচিত করে ফেলতে পারে যদি লাইসোজোমের মধ্যে উৎসেচকগুলো বাইরে বেরিয়ে আসে। তাহলে আমাকে যদি বলে অটোলাইসিস আর অটোফাজি, এদের মধ্যে তফাৎ কী হলো? অটোফাজিতে লাইসোজোমের পর্দাটা ইনট্যাক্ট থাকে, এখানে পর্দাটা ফেটে যায়। এখানে উৎসেচকগুলো কখনোই কোষের মধ্যে বেরোয় না, ফলে কেবলমাত্র ওই সঞ্চিত খাদ্য বা মৃত ক্ষয়প্রাপ্ত কোষীয় অঙ্গাণু ওইটাই নষ্ট হয়। আর এখানে গোটা কোষের সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো নষ্ট হয়ে যায়। দ্যাট ইজ দ্য বিগেস্ট ডিফারেন্স। এই অটোলাইসিস প্রক্রিয়ায় অ্যাকচুয়ালি কী হয়, এইরকমভাবে লাইসোজোম ফেটে গিয়ে গোটা কোষীয় অঙ্গাণুগুলো বেরোলো, গোটা কোষটাকে ডাইজেস্ট করে দিল। লাভ কি হলো? লাভ একটা হলো। এগুলো কোথায় দেখা যায় না, দেখা গেছে কিছু কিছু কোষ একটা নির্দিষ্ট সময় বাঁচে। যেমন দেখো আরবিসি, লোহিত রক্তকণিকা 120 দিন বাঁচে। 120 দিন পর আরবিসি মারা যায়। তা কে ঠিক করে দেয় 120 দিন পর আরবিসিকে মরতে হবে? এই 120 দিন পর আরবিসির কোষের যে লাইসোজোম, ওর পর্দাগুলো ফেটে যাবে এবং ফেটে গিয়ে ওই লাইসোজোমের ভেতরের উৎসেচক বেরিয়ে আসবে, দিয়ে লাইসোজোমটাকে গোটা আরবিসিটাকে নষ্ট করে দেবে। এই ঘটনাটাকে বলে অ্যাপোপ্ট্যাসিস বা প্রোগ্রাম সেল ডেথ। কম্পিউটারে যেমন প্রোগ্রাম করা হয়, একটা নির্দিষ্ট সময়ের পর কম্পিউটার একটা নির্দিষ্ট কাজ করবে,
তেমনি যেন কোষের মধ্যেও কেউ প্রোগ্রামিং করে দিয়েছে আরবিসির মধ্যে 120 দিন পর লাইসোজোমগুলো ফাটবে এবং আরবিসিগুলো নষ্ট হয়ে যাবে। সো অ্যাপোপ্টোসিস বা প্রোগ্রাম সেল ডেথের সময় এই অটোলাইসিস কাজে লাগে। আর কোথায় না, মেটামরফোসিস মানে হচ্ছে রূপান্তর। যেমন ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তর যখন হয় তখন অটোলাইসিস হয়। কেন? ব্যাঙাচির ল্যাজ থাকে, ব্যাঙের ল্যাজ থাকে না, ল্যাজটা খসে কি করে? ওই লাইসোজোম ল্যাজটাকে পাচিত করে দেয়। দেয়ারফর মেটামরফোসিস ইজ অ্যানাদার থিং, রূপান্তর, যেখানে এই ধরনের অটোলাইসিস দেখা যায়। স্তন্যপায়ীদের ভ্রূণের ক্রমান্বয়ে যে পরিবর্তন হয়, এটা তোমরা জানো, মরুলা, বাস্টুলা, গ্যাস্ট্রুলা, তখনও এই অটোলাইসিস পদ্ধতি দেখা যায়। যাই হোক, সামগ্রিকভাবে আমরা ইন্ট্রাসেলুলার ডাইজেশন, এক্সট্রাসেলুলার ডাইজেশন আর অটোলাইসিস পড়লাম। অটোলাইসিসটা কিন্তু কোনো ডাইজেশন নয়, এটা খেয়াল রাখতে হবে। অটোলাইসিস এন্টায়ার সেলটারই ডিস্ট্রাকশন, ওই কোষেরই আর অস্তিত্ব থাকছে না। কাজে এটাকে ইন্ট্রাসেলুলার ডাইজেশন বা এক্সট্রাসেলুলার ডাইজেশনের মধ্যে ফেলা যাবে না।